বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 20 ফেব্রুয়ারি 2026। আহ, বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের দণ্ডবিধির 11তম ক্লাস। এবং আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি দণ্ডবিধি আমাদের যে সাজেশনের 7 নাম্বার প্রশ্ন। এটা যদি একটু দেখেন, 7 নাম্বার প্রশ্নে বলেছে 7-এ যে যে কোনো সরকারি কর্মচারী কর্তৃক দাপ্তরিক কাজের ক্ষেত্রে বৈধ পারি বৈধ পারিশ্রমিক ব্যতীত অন্য কোনো পারিতোষিক গ্রহণ করলে উহা একটি অপরাধ ব্যাখ্যা করুন। বলছে যে একজন সরকারি কর্মচারী, তিনি যে কোনো সরকারি কর্মচারী হন, শিক্ষক থেকে শুরু করে পুলিশ, আর্মি, নেভি, এয়ারফোর্স, যাই হোক না কেন, তিনি যদি তার দাপ্তরিক কাজের ক্ষেত্রে তার যে বৈধ যে বেতন আছে, এই বেতন ছাড়া যদি অন্য কোনো উপহার সামগ্রী বা ঘুষ গ্রহণ করে বা টাকা পয়সা গ্রহণ করে, এটা কি অপরাধ হবে কিনা বা ইহা যে অপরাধ, এই সম্পর্কে আলোচনা করতে বলছে 7A। তো আমরা উত্তরে চলে আসি। 7A পড়লে আমরা 7B এর উত্তর 7A এর মধ্যেই আছে। তো দেখেন, যে কোনো সরকারি কর্মচারী কর্তৃক উত্তরে যদি আমরা আসি, দেখেন দণ্ডবিধি 1860-এর 161 থেকে 171 ধারা আন্ডারলাইন করেন। 161 থেকে 171 ধারা পর্যন্ত সরকারি কর্মচারী দ্বারা বা সরকারি কর্মচারী বিষয়ক ঘুষ গ্রহণ সংক্রান্ত অপরাধ সমূহ এবং তার শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে। সরকারি কর্মচারী সংক্রান্ত, যে সরকারি কর্মচারী যদি ঘুষ গ্রহণ করে, এটা অপরাধ হচ্ছে 161 থেকে 171। এই জায়গায় বিভিন্ন পরিস্থিতি আলোচনা করছে যে সরকারি কর্মকর্তা ঘুষ গ্রহণ করলে কি হবে, দালালের কাছ থেকে নিলে কি হবে, ওয়াইফ বা মামা চাচার কথা শুনলে কি হবে, সে যদি ঘাড়তারামি করে কারো কারো ক্ষতি করে তাহলে কি হবে, সরকারি কর্মকর্তা সরকারি চাকরি থাকা অবস্থায় যদি ব্যবসা করে তাহলে কি হবে, সরকারি কর্মকর্তার ছদ্মবেশ যদি কেউ ধারণ করে তাহলে কি হবে, এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করছে 161 থেকে 171। এর মধ্যে একটা কথা আছে, এই মামলাগুলো এখন আর আমি আপনি সাধারণ ব্যক্তি করতে পারবো না। এই মামলাগুলো করবে হলো দুদক, দুর্নীতি দমন কমিশন। অর্থাৎ 161 থেকে 171 ধারার কোন সরকারি কর্মকর্তা যদি ঘুষ নেয় বা কোন সরকারি কর্মকর্তা কারো যদি ক্ষতি করে, তাহলে আমি আপনি কোর্টে গিয়ে বা থানায় গিয়ে এই ধারা মামলা সরাসরি করতে পারবো না। আমার বরং এই যদি কোনো সরকারি কর্মকর্তা ঘুষ খায়, এই বিষয়ে আমাকে জানাতে হবে কাকে? দুদককে। দুদককে অভিযোগ দিলে দুদক সেটা তদন্ত অনুসন্ধান করিয়া যদি সত্যতা পায় তাহলে মামলা করতে পারে। বুঝতে পারছেন? এখন আমরা চলে আসি, প্রথমে আসি ধারা 161। দেখেন, সরকারি কর্মচারী কর্তৃক কোন সরকারি কার্য সম্পর্কে বৈধ পারিশ্রমিক ব্যতীত অন্য কোনো বকশিস গ্রহণ। একশো শুধু শুধু 161 ধারায় বলছে, কি বলছে দেখেন, আমার কথা শুনে নাকি, 161 ধারায় বলছে যে কোন সরকারি কর্মকর্তা সে যদি স্বয়ং কারো কাছ থেকে ঘুষ নেয় কোনো কাজ করার জন্য বা কোনো কাজ করা থেকে বিরত থাকার জন্য, এই জায়গায় দুইটা বিষয়, কাজ করার জন্য বা কাজ থেকে বিরত থাকার জন্য। কারণ সরকারি কর্মকর্তা কাজ করার জন্য ঘুষ নিতে পারে, কাজ থেকে কি বিরত থাকার জন্য ঘুষ নিতে পারে। ধরেন একজন সরকারি কর্মকর্তা ইয়া করছে, টাকা নিছে যে অমুক আরিফ সাহেবের একটা বৈধ ড্রাইভিং লাইসেন্স সে তৈরি করে দিবে, আরিফ সাহেবের পরীক্ষা দেওয়াও লাগবে না, প্র্যাকটিক্যালি বা রিটেন কোনো পরীক্ষা দেওয়া লাগবে না, বাট উনি ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবে। তাহলে এই যে সরকারি কর্মকর্তা যদি বিআরটি এর পরিচালক যদি ঘুষ নেয়, তাহলে বিআরটি এর পরিচালক দণ্ডিত হবে 161। অথবা তিনি আরিফ সাহেবের কাছে ঘুষ নিছে যে ফিকা যেন কোনোদিন ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাশ করতে না পারে, যতই ভালো গাড়ি চালাক, যতই যাই করুক না কেন, ওরে যেন কি করাই দেয়, ফেল করাই দেয়। তাহলে এই ক্ষেত্রেও সরকারি কর্মকর্তা যে টাকা নিল কাজ থেকে বিরত থাকার জন্য, তাহলে এই ক্ষেত্রেও সে দণ্ডিত হবে কত ধারায়? 161 ধারায়। এই 161 ধারায় কোন সরকারি কর্মকর্তা স্বয়ং যদি পারিতোষিক গ্রহণ করে, তাহলে শাস্তি 3 বছর অর্থদণ্ড বা উভয়। এই যে দেখেন, যে কোনো সরকারি কর্মচারী কর্তৃক, আন্ডারলাইন করবেন, দাপ্তরিক কাজের ক্ষেত্রে তার বৈধ পারিশ্রমিক ব্যতীত অন্য কোনো পারিতোষিক গ্রহণ করলে, আন্ডারলাইন করবেন, দণ্ডবিধির 161 ধারায় শাস্তিযোগ্য অপরাধ এবং উক্ত অপরাধের জন্য যে কোনো বর্ণনার, আন্ডারলাইন করবেন, 3 বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত হবে। তাহলে আমার কথা সিম্পল,
সরকারি কর্মকর্তা স্বয়ং ঘুষ গ্রহণ করলে শাস্তি 161, 3 বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়। একটা উদাহরণ দেখেন, মুনসেফ ক, মুনসেফ আগে বিচারকদের সহকারী জজদের মুনসেফ বলতো। মুনসেফ ক ব্যাংকার ক্ষয়ের নিকট হতে ক্ষয়ের পক্ষে একটি মামলা সিদ্ধান্ত নির্ধারণের জন্য ক্ষয়ের প্রতি পুরস্কার হিসেবে ক্ষয়ের ভাইয়ের জন্য ক্ষয়ের ব্যাংকে একটি চাকুরি সংগ্রহ করে। এই জায়গায় বিচারক হচ্ছে মুনসেফ হচ্ছে ক, তার কোর্টে একটা মামলা চলে যার নাম হচ্ছে খ। মামলা চলাকালীন সময়ে তিনি আবেদন বিচারক বলতেছে যে এই মামলায় আপনাকে বিশেষ সুবিধা দেব, তবে কথা আছে, বিনিময়ে আমার একটা ভাই আছে, আমার ভাইকে আপনার ব্যাংকে চাকরি দিতে হবে। তো এই জায়গায় যদি ওই মামলায় সুবিধা দেওয়ার জন্য, যদি বিশেষ সুবিধা দেওয়ার জন্য যদি তার ভাইরে ওই 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 ক্ষয়ের ব্যাংকে চাকরি দেয়, তাহলে মুনসেফ এই 161 ধারায় অপরাধ করেছে। যদিও এই জায়গায় সে সরাসরি ঘুষ নেয় না, কিন্তু একটা সুবিধা তো গ্রহণ করছে, এটাও ওই পারিতোষিক হিসেবে গণ্য হবে। ক অত্র ধারায় একটি অপরাধ সংগঠন করেছে বলে গণ্য হবে। আশা করি 161 ধারা বুঝতে পারছেন। আচ্ছা, আমরা চলে এসেছি ধারা 162। তাহলে আপনি এক কথাতে মনে রাখবেন, এই জায়গা যেভাবেই লেখা থাক না কেন, আপনি মনে রাখবেন কোন সরকারি কর্মকর্তা স্বয়ং যদি পারিতোষিক গ্রহণ করে তাহলে অপরাধ কত ধারায়? 161। 162 দেখেন, অসাধু বা অবৈধ উপায়ে সরকারি কর্মচারীকে প্রভাবিত করার উদ্দেশ্যে বকশিস গ্রহণ। অসাধু বা অবৈধ উপায়ে সরকারি কর্মচারীকে প্রভাবিত করার উদ্দেশ্যে বকশিস গ্রহণ। যদি কোনো ব্যক্তি কোনো সরকারি কর্মচারীকে দিয়ে কাজ করা বা কোনো কাজ করাতে বিরত রাখার জন্য, যদি কোনো ব্যক্তি আছে না প্রথমে, যদি কোনো ব্যক্তি নিচে লেখেন সংক্ষেপে মনে রাখার জন্য দালাল বা তৃতীয় ব্যক্তি, দালাল বা তৃতীয় ব্যক্তি, এই কথাটার অর্থ কি শুনেন। 161 ধারায় স্বয়ং ঘুষ নিছে কে? সরকারি কর্মকর্তা। আর 162 ধারায় ঘুষ নিচ্ছে দালাল। দালাল ঘুষ নিয়ে সরকারি কর্মকর্তা দিয়ে কোনো কাজ করাবে, এই জন্য দালাল ঘুষ নিছে। তাহলে সরকারি কর্মকর্তা দালালের কথা শুনুক বা না শুনুক, দালাল যে ঘুষ নিছে, দালাল দণ্ডিত হবে 162 ধারায়। এই যে দেখেন, যদি কোনো ব্যক্তি কোনো সরকারি কর্মচারীকে দিয়ে কোনো কাজ করা বা কোনো কাজ করা হতে বিরত রাখার জন্য বা সরকারি কর্মচারী দ্বারা অপর কোনো ব্যক্তির নিকটতে যে কোনো বকশিশ অর্জন করে বা গ্রহণ করতে সম্মত হয়, তবে সেই ব্যক্তি যে কোনো বর্ণনা কারাদণ্ড, যার মেয়াদ কত? 3 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। তাহলে স্বয়ং সরকারি কর্মকর্তা ঘুষ নিলে 161, দালাল ঘুষ নিছে সরকারি কর্মকর্তা দিয়ে কাজ করাবে বলে, এটা কত? 162। দেখেন উদাহরণ, ক বিআরটি এর পরিচালক খকে দিয়ে দ্রুত ড্রাইভিং লাইসেন্স করিয়ে দেওয়ার জন্য গ এর নিকট থেকে ঘুষ গ্রহণ করে। ক বলতেছে ভাই তুমি তাড়াতাড়ি টাকা দাও, বিআরটি এর পরিচালকরে দিয়ে তোমার ড্রাইভিং লাইসেন্স আমি করাই দিব। ক অত্র ধারায় এই অপরাধটি সংগঠন করেছে বলে গণ্য হবে। এখন বিআরটি এর ড্রাইভিং লাইসেন্স দাঁড়ি সে ওই কাজটা করছে কি করে নাই, এটা এই জায়গায় বিবেচ্য না। এই জায়গায় দালাল টাকা পয়সা নিছে, দালাল দণ্ডিত হবে কত ধারায়? এই 162 ধারায়। আশা করি বুঝতে পারছেন। তাহলে সরকারি কর্মকর্তা স্বয়ং পারিতোষিক নেওয়ার জন্য দণ্ডিত হতে পারে 161, দালাল দণ্ডিত হতে পারে 162। আমরা চলে আসি 163 ধারা। স্যার, হ্যাঁ বলেন। স্যার দালাল তো 162 ধারায় দণ্ডিত হবে, কিন্তু দালালের সাথে ওই সরকারি কর্মকর্তা কিছু হবে না স্যার? হবে, ধৈর্য ধারণ করতে হবে। জি। প্রশ্ন যখন করতে বলবো তখন করবেন, আপাতত ধৈর্য ধারণ করে সিনেমা দেখেন। যখন আপনারা প্রথম সিনেমা দেখা শুরু করেন তখন কি একসাথে সব বোঝেন?
এক দেশে একজন এসে এই করতেছে, আর এক দেশে আর একজন এসে আব্বা বলে ডাকতেছে, একজন এসে ওগো বলে ডাকতেছে। কিন্তু এইগুলো হিসাব মিলাইতে হলে তো পুরো সিনেমা দেখতে হবে। কেবল পড়ছিল তারা দুইটা, আসেন সিকোয়েন্স কেবল দুইটা হয়েছে। আচ্ছা, দেখেন ধারা আমরা 163-তে আসি। জি সরকারি কর্মচারীর প্রতি গোল দিবেন ব্যক্তিগত প্রভাব, এই কথাটা গোল দেন, ব্যক্তিগত প্রভাব খাটানোর জন্য বকশিস গ্রহণ, ব্যক্তিগত প্রভাব। 162-তে ঘুষ নিছে দালাল, আর 163-তে ঘুষ নিছে এমন কোন ব্যক্তি যে ওই সরকারি কর্মকর্তার আত্মীয় হয় বা ব্যক্তিগত সম্পর্ক আছে। হ্যাঁ, ওয়াইফ হতে পারে, গার্লফ্রেন্ড হতে পারে, ভাই হতে পারে, মামা চাচা হইতে পারে, যে কেউ হইতে পারে। মানে সে দোহাই দিছে যে আমার এই টাকা দাও, আমার মামা হলো বিচারক, আমার মামারে দিয়ে জামিন করাই দিব, আমার মামা হলো জাস্টিস, মামারে দিয়ে জামিন করাই দিব। বা আমার হাজবেন্ড ইউনো, আমার একটা হার বানাই দাও, হাজবেন্ডে দিয়ে এই কাজ করাই দিব। বা আমার বন্ধু একসাথে চাকরি করছি, ও এখন থানার ওসি, ওরে দিয়ে এফআইআর করাই দিব। তো এই যে আপনি এখন আপনার যারে দিয়ে আপনি কাজটা করাবেন, সে কাজটা করুক না করুক সেটা হলো পরের কথা, কিন্তু আপনি যে ব্যক্তিগত প্রভাব কথা খাটানোর কথা বলে এই যে ঘুষ নিলেন, আপনি দণ্ডিত হবেন 163 ধারায়। দালাল যেরকম দণ্ডিত হচ্ছে কততে, 162। আর এই জায়গায় ব্যক্তিগত সম্পর্ক যে খাটাবে সে দণ্ডিত হবে কততে, 163-তে। যে ব্যক্তি ব্যক্তিগত প্রভাব প্রয়োগ করে কোনো সরকারি কর্মচারীকে দিয়ে কোনো কাজ করতে, আন্ডারলাইন করবেন, কোনো কাজ করতে বা কোনো কাজ করা থেকে বিরত রাখার জন্য, বা কোনো ব্যক্তির প্রতি উপকার, আন্ডারলাইন করবেন, বা উপকার সাধন করার জন্য কোনো ব্যক্তির নিকট হতে বকশিশ গ্রহণ করে, তবে উক্ত ব্যক্তি, আন্ডারলাইন করবেন, বিনাশ্রম কারাদণ্ডে, যার মেয়াদ 1 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। আন্ডারলাইন করেন, করছেন? তাহলে এখানে একটা বিষয় দেখেন ভাই, যদি আপনি কারো কাছ থেকে টাকা নেন, যে টাকা দাও অমুক দিয়ে কাজ করাবানি, তাহলে আপনি হয়ে যাচ্ছেন দালাল, শাস্তি পাবেন 162-তে। আর যদি বলেন যে অমুক আমার ভাই হয়, অমুক আমার চাচা হয়, টাকা দাও ওরে দিয়ে কাজ করাবানি, তাহলে আপনি দণ্ডিত হবেন 163-তে। তাই কাজ বাজ যদি এইভাবে কিছু করতেই চান, ব্যক্তিগত প্রভাব সম্পর্ক খাটাইয়েই করেন, তাহলে দুদক যদি তদন্ত করে সত্যতা পায়ও, শাস্তি হবে কত, 1 বছর বিনাশ্রম। যাই হোক, ব্যক্তিগত প্রভাব তো খাটাচ্ছে, দেখেন ব্যাখ্যা দেখেন। আচ্ছা, এখন দেখেন, এখন আপনাদের মাথায় আরো প্রশ্ন আসতে পারে যে সরকারি কর্মকর্তাদের সাহায্য করলো, তার তো কিছু হচ্ছে না, সহ্য করে কতক্ষণ থাকবো? দালালের কাছ থেকে নিল, ব্যক্তিগত সম্পর্কের কাছ থেকে নিল, সরকারি কর্মকর্তা ও এখন চুপ করে, এখন ওরও হবে একটু ধৈর্য ধারণ করতে হবে। তার আগে ব্যাখ্যাটা দেখেন। এই ধারায় অ্যাডভোকেটদের যুক্তি প্রদর্শন এবং আদালতের নিকট বক্তব্য পেশ করাকে অপরাধ বলে গণ্য করা হয় নাই। এই যে 163 ধারায়, 163 ধারায় ব্যাখ্যা আছে ভাই, অ্যাডভোকেট সাহেব তার আদালতে কাজ করার জন্য যদি মক্কেলের কাছ থেকে টাকা পয়সা নিয়ে থাকে, তাহলে অ্যাডভোকেট সাহেব এ জায়গায় কোনো অপরাধ করবে। তবে কথা আছে, কথা কি একটু ব্যাখ্যা করতেছি, আগে এটা পড়ি নাই। আইনজীবীগণ তাদের লিখিত সওয়ালে এবং মৌখিক বক্তব্যে যা বিচারকের নিকট উত্থাপন করেন এবং তা করার জন্য যে পরিমাণ ফিস গ্রহণ করুক না কেন, উহাকে এই ধারার অধীন অপরাধ বলে গণ্য করা যাবে। তবে আইনজীবী যদি বলে যে টাকা দেবো 5 লাখ, স্যার 4 লাখ দেওয়া লাগবে এই মামলায় ডিগ্রি পাইতে হলে, স্যার আমার মামা হয় বা চাচা হয়, বা আমার মামারে দিয়ে তদবির করাবো, বা কোনো সম্পর্ক নাই করেন, বললেন যে স্যারে দিয়ে এই কাজ করাবো, উনি এটি নেবেন সরাসরি, তাহলে আবার আপনি দণ্ডিত হবেন, বুঝলেন? যদি দালালের সম্পর্ক, মানে দালাল হিসেবে বক্তব্য দেন, তাহলে দণ্ডিত হবেন আইনজীবী 162। আর যদি বলেন যে ওসি আমার চাচা হয়, টাকা দাও ওনার দিয়ে করাবানি, তাহলে অ্যাডভোকেট সাহেব দণ্ডিত হবে কত, 163। বুঝতে পারছেন? কিন্তু অ্যাডভোকেট সাহেব যদি বলে যে তুমি টাকা দিবা 2 লাখ, আমি আমার নিজের যোগ্যতায় আইনগত ব্যাখ্যা দিয়ে এই ডিক্রি, এই মামলা তোমার আমি জয়লাভ করাবো, তাহলে এখানে তার কোনো কি হয় নাই, অপরাধ হয় নাই। বুঝতে পারছেন? তাহলে আমরা 3টা ধারা পড়ছি, দেখেন
সরকারি কর্মকর্তা স্বয়ং পারিতোষিক গ্রহণ করলে 161, 3 বছর। দালাল গ্রহণ করলে 162, 3 বছর। ব্যক্তিগত সম্পর্ক খাটানো, ব্যক্তিগত প্রভাব খাটানোর কথা বলে গ্রহণ করলে 163, বিনাশ্রম 1 বছর। এখন আপনাদের ধৈর্যের অবসান হবে। দেখেন ধারা 164তে আসি। ধারা 164 সরকারি কর্মচারী কর্তৃক 162 বা 163 ধারায় গোল্ডেন 162 বা 163 ধারায় বর্ণিত অপরাধ সমূহে সহায়তা করার শাস্তি। ওই যে দালাল, দালালের কথা যদি সরকারি কর্মকর্তা শুনে, বা ওই যে ওয়াইফ বা মামা চাচার কথা যদি সরকারি কর্মকর্তা শুনে, তাহলে তিনি দণ্ডিত হবে 164 ধারায়। যে ব্যক্তি সরকারি কর্মচারী হয়ে পূর্ববর্তী 2টি ধারায় বর্ণিত যে অপরাধ অনুষ্ঠিত হয় সেই অপরাধের সহায়তা করে, তবে উক্ত সরকারি কর্মচারী, আন্ডারলাইন করবেন, যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ 3 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হতে পারে। তাহলে সরকারি কর্মকর্তা যদি কি ওই 62তে সহায়তা করে, 63তে সহায়তা করে, তাহলে উনার শাস্তি হবে 3 বছর। বুঝতে পারছেন? তাহলে এখানে একটা বিষয় দেখেন, সরকারি কর্মকর্তা যদি স্বয়ং ঘুষ নাই, কোনো মাধ্যম টাধ্যম ছাড়া উনি সরাসরি নিছে, তাহলে 161। সরকারি কর্মকর্তা যদি দালালের মাধ্যমে নেয় বা দালালের কথা শুনে, ওয়াইফের মাধ্যমে নেয় বা ওয়াইফের কথা শুনে, তাহলে উনি দণ্ডিত হবে কততে? 164। সরকারি কর্মকর্তা স্বয়ং ঘুষ নিলে 161, আর যদি ওই মাধ্যমের মারফত নেয় বা কাজ করে তাহলে কত? 164। এই 4 ধারা বুঝছেন? সরকারি কর্মকর্তা স্বয়ং নিচে 161, দালাল 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 নিচে 162, অন্য কোনো ব্যক্তি ব্যক্তিগত প্রভাব খাটায় নিচে 163, সরকারি কর্মকর্তা দালাল রে বা ওই অন্য ব্যক্তিরে সহায়তা করছে, সরকারি কর্মকর্তা দণ্ডিত হবে 164। এই 4টা ধারার মধ্যে 3টা ধারায় শাস্তি 3 বছর, শুধুমাত্র একটা ধারায় শাস্তি 1 বছর বিনাশ্রম। সেই ধারাটা কত? 163। চলে আসে 165-তে। তপন, আপনার প্রশ্নের উত্তর পাইছেন? স্যার পাইছি স্যার। জি। জি ধারা 165-তে আসেন। সরকারি কর্মচারী কর্তৃক পরিচালিত পরিচালিত মকদ্দমা বা ব্যবসা সংশ্লিষ্ট ব্যক্তির নিকট হতে মূল্যবান বস্তু গ্রহণ। সরকারি কর্মচারী কর্তৃক কি পরিচালিত মকদ্দমা বা ব্যবসা সংশ্লিষ্ট ব্যক্তির নিকট হতে মূল্যবান বস্তু গ্রহণ। এটা হলো, শুনেন, এই জায়গায় হলো, এটা হচ্ছে বিচারকদের জন্য প্রযোজ্য। কোন বিচারক সে যদি কোনো কাজ করিয়ে দেওয়ার জন্য, কোনো কাউরে খালাস দেওয়ার জন্য, কাউরে কোনো সুবিধা দেওয়ার জন্য তার কাছ থেকে কোনো সুবিধা গ্রহণ করে, সরাসরি ঘুষ নাই কিন্তু উপহার সামগ্রী নিছে, তাহলে তিনি দণ্ডিত হবে 165 ধারায়। একজন বিচারক এক বাসায় ভাড়া থাকে, এখন ওই বিচারকের কোর্টে আবার ওই যে বাসায় বিচারক ভাড়া থাকে ওই বাসার মালিকের মামলা আছে। এখন বিচারক দেখা গেল ভাড়া হচ্ছে 50,000 টাকা, কিন্তু উনি 25,000 কম দেয়, বিনিময়ে ওই মালিকরে ওই মামলায় ডিক্রি পেতে সহায়তা করছে। তাহলে বিচারক এই ক্ষেত্রে দণ্ডিত হবে কত ধারায় জানেন? বিচারক এই ক্ষেত্রে দণ্ডিত হবে 165 ধারায়। তিনি বিশেষ সুবিধা নিছে। একটু পড়বো, দাঁড়ান। যে ব্যক্তি একজন সরকারি কর্মচারী হয়ে, এই 31 নম্বর পেজের ওই 165 ধারা দেখেন। যে ব্যক্তি সরকারি কর্মচারী হয়ে মকদ্দমা বা ব্যবসা পরিচালনাকালে, এখন আপনি একটা জিনিস খেয়াল করবেন, সরকারি কর্মকর্তা মকদ্দমা বা ব্যবসা পরিচালনা করে কখন?
যদি তিনি কি হন, উদাহরণস্বরূপ একটা ক্ষেত্রে বলি, মকদ্দমা পরিচালনা করে তিনি তো উকিল না, উকিল কখনো সরকারি হয় না। এখন যদি বলেন পাবলিক প্রসিকিউটর, ভাই পাবলিক প্রসিকিউটর সরকার রাষ্ট্রপক্ষের উকিল, কিন্তু তিনি পার্সোনালি সরকারি কর্মকর্তা না। তো এই জায়গায় বিচারক আমরা ধরি, বিচারক বিচারক সরকারি কর্মচারী হয়ে কোনো মকদ্দমা বা ব্যবসা পরিচালনার কালে উক্ত মকদ্দমার স্বার্থ সংশ্লিষ্ট কোনো পক্ষ বা ব্যক্তির নিকট হতে উক্ত মকদ্দমায় গোল দিবেন কোনো সুবিধা প্রদানের জন্য, কোন সুবিধা প্রদানের জন্য, আন্ডারলাইন করবেন, কোন মূল্যবান বস্তু গ্রহণ করে, মূল্যবানে দীর্ঘ হবে, যেখানে অশ্রু আছে, কোন মূল্যবান বস্তু গ্রহণ করে সেই সেই উক্ত সরকারি কর্মচারী যে কোনো বন্দনার কারাদণ্ডে, যার মেয়াদ 3 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড বা উভয়। এখন প্রশ্ন হলো যে স্যার, তাহলে 161 আর 165 মধ্যে পার্থক্য কি? দুইটা তো একই লাগে না ভাই। দুইটা এক লাগলেও 161 ধারা সকল সরকারি কর্মকর্তার ক্ষেত্রে প্রযোজ্য। শিক্ষক, পুলিশ, আর্মি, নেভি, এয়ারফোর্স, সমাজসেবা কর্মকর্তা, যত সরকারি কর্মকর্তা আছে সবার জন্য প্রযোজ্য 100, ইভেন বিচারকের জন্য প্রযোজ্য 161, কারণ সেও তো এক ধরনের সরকারি কর্মকর্তা। আর ওই জায়গায় স্বয়ং ঘুষ নিতে পারে বা অন্য কোনো সুবিধাও নিতে পারে। কিন্তু 165-তে সুনির্দিষ্ট ভাবে দুইটা মানে বলছে যে যে হচ্ছে বিচার কার্যক্রম পরিচালনা করে, তার মানে আমরা ধরে নিই 165 শুধুমাত্র কার ক্ষেত্রে? বিচারকের ক্ষেত্রে। এবং সে এই জায়গায় সরাসরি টাকা নেয় নাই, বাট একটা কি নিছে? বিশেষ সুবিধা, মূল্যবান বস্তু, মানে বিশেষ সুবিধা হয়ে গেছে কাজ। তো বিশেষ সুবিধাটা কি দেখেন, উদাহরণে আসেন। বিশেষ সুবিধা দেখেন, বিচারক ক্ষয়ের নিকট থেকে একটি বাড়ি ভাড়া নেয়। বিচারক বাড়ি ভাড়া নিছে কার কাছ থেকে? ক্ষয়ের কাছ থেকে। ক্ষয়ের আদালতে ক্ষয়ের একটি মকদ্দমা বিচারাধীন আছে। বাড়িটির মাসিক ভাড়া বল দিবেন 200 টাকা হলেও ক্ষয়ের সাথে এই মর্মে চুক্তি করে যে প্রতি মাসে 50 টাকা দিবে। হলো বিচারক, তার কোর্টে ক্ষয়ের একটা মামলা আছে, আবার বিচারক হয়ে ভাড়া থাকে কার কাছে? ক্ষয়ের বাসায়। এখন বলছে যে তোমার এই মামলায় আমি তোমার বিশেষ সুবিধা দিব, কিন্তু তোমার বাড়ি ভাড়া 200 টাকা আমি দেব না, বাড়ি ভাড়া দিব 50 টাকা। এখানে যথাযথ মূল্য প্রদান না করে ক্ষয়ের নিকট হতে একটি মূল্যবান বস্তু অর্জন করেছে বলে গণ্য হবে এবং এই ধারায় দণ্ডিত হবে। তাহলে দেখেন, একটু আবার মনে করি, স্বয়ং সরকারি কর্মকর্তা পারিতোষিক নিলে 161, দালাল নিলে 162, ব্যক্তিগত প্রভাব কাটানোর কথা বলে আত্মীয় স্বজন বলছে যে অমুক আমার আত্মীয় হয়, এই কথা বলে নিলে 163, সরকারি কর্মকর্তা যদি 162 বা 163-তে, অর্থাৎ দালাল বা ওই যে ব্যক্তিগত সম্পর্ক যে তারা যদি সহায়তা করে, তাহলে সে শাস্তি পাবে 164। আর বিচারক যদি মূল্যবান কোনো বস্তু গ্রহণ করে, তাহলে সে দণ্ডিত হবে কততে? 165। কারা পরিচালনা করে? শুনেন, এই 65 ধারা অনেক বড়। খটকা যদি ছাড়াইতে যাই, তাহলে এক এক ধারা পড়তে গেলে এক এক ক্লাস লাগবে। জাস্ট ওই জায়গা মকদ্দমা ব্যবসা, ওই যে ওই ভাই বলছে আইন ব্যবসায়ী, ঠিক বুঝে নেন, আর ভিতরে গভীরে যাইতে চাচ্ছি না, এই হলো কথা। জাস্ট মনে রাখেন 165 বিচারকের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, সুবিধা এখন গ্রহণ করে। আমরা যে ধারাটা পড়বো, এতক্ষণ পর্যন্ত আমরা দোষারোপ করছি সরকারি কর্মকর্তারে। এখন আমাদের এই যে আরিফ সাহেবের মতো লোক আছে, আগে ওই জায়গায় যে চেষ্টা করে কোনো টাকা ছাড়া কাজ হয় নাকি, তারপরে দেখা গেল ওরে যে 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 সরকারি কর্মকর্তার কাছে গেছে, তারে যে ঘুষ অফার করছে যে আমি এই টাকা করে রাখি আমার কাজটা তাড়াতাড়ি করে দেন। উনি হয়তো বা চাইও নাই, অথবা উনি চাক বা না চাক, আপনি যদি স্বপ্রণোদিত হয়ে কোনো সরকারি কর্মকর্তারে ঘুষ অফার করেন, তাহলে আপনি এই জায়গায় দণ্ডিত হবেন 165। মামলা ফোন বাজে। এই ফোন বাজে, যার তাড়াতাড়ি ফোন ধরেন। বলেন ভাই।
হ্যাঁ, ধন্যবাদ, আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। আচ্ছা দেখেন, এই শুনেন, যে ব্যক্তি দেখেন তারা 165 ক 161 বা 165 ধারায় বর্ণিত অপরাধ সমূহের সহায়তার শাস্তি। 161 বা 165 কতে কি আছে? 161-তে স্বয়ং সরকারি কর্মকর্তা ঘুষ নেয়, ওই যে বিআরটি এর পরিচালকের কাছ থেকে যে ঘুষ নিল। 165 কতে হলো বিচারক যে ভাড়া কম দিল। তাহলে 161-তে যে সরকারি কর্মকর্তারে ঘুষ দিল, আর 165-তে যে বাড়িওয়ালা ভাড়া কম নিল, ওই দুইটা ক্ষেত্রে এই যে যে ঘুষ দাতা যিনি, তিনি দণ্ডিত হবে 165 কতে। যে ব্যক্তি 161 বা ধারা 165 ধারার অধীনে দণ্ডনীয় কোনো অপরাধে সহায়তা করে এবং সহায়তাকালে, আন্ডারলাইন করবেন, উক্ত অপরাধ অনুষ্ঠিত হোক বা না হোক, সহায়তাকালে উক্ত অপরাধ অনুষ্ঠিত হোক বা না হোক, উক্ত অপরাধের জন্য নির্ধারিত দণ্ডে উক্ত ব্যক্তি দণ্ডিত হবে। এখন একটা কথা দেখেন, আমাদের এই ওই ভাই একটা প্রশ্ন জিজ্ঞেস করেছে যে, স্যার যখন কোনো মামলা অনুসন্ধান বা তদন্তে যায়, তখন আমরা নিজেরা খুশি হইয়া ওই তদন্তকারী কর্মকর্তারে এই যে মৌসুম চলে সেই মৌসুমে তারা খাওয়ানোর ফল ফলাদি বা রস বা এগুলা খাওয়ার জন্য তারা কিছু টাকা পয়সা দেই। এখন এটা কি অপরাধ কিনা? অবশ্যই অপরাধ। ওই পুলিশ যদি সরাসরি তার কাছ থেকে নেয়, এ দেশে পুলিশ নিছে, পুলিশের কথা দিয়ে কেউ মাইন্ড করেন না, আবার পুলিশ থাকলে পুলিশ নিছে আর ও দিছে, তাহলে পুলিশ যে নিল তিনি দণ্ডিত হবে 161, আর ও যে দিল ও 161-তে সহায়তা করছে, ও দণ্ডিত হবে 165 কম। বুঝেন কিনা? কিন্তু যদি এরকম হয় যে পুলিশ, সৎ পুলিশ অফিসার, সে বললো যে না আমি এগুলা নিব না, তাহলে পুলিশ এই জায়গায় কোনো অপরাধ হয় নাই, কিন্তু ও যে অফার করলো, ও 161-র অপরাধে সহায়তা করছে, ও 161 165 কতে দণ্ডিত। বুঝতে পারছেন? এখন আবার বলবেন যে স্যার তাইলে এই জায়গায় মামলাটা করবে কে? ধরেন যে জায়গায় দুইজনই ঘুষ নিছে, সরকারি কর্মকর্তাও নিছে আবার ও দিছে, এটা যে জানে, এটা দূর থেকে একজন দেখছে বা জানছে, তাহলে এটা অভিযোগ দিবে দুদকরে। বুঝেন কিনা? আর তদন্ত কর্মকর্তা নেয় নাই কিন্তু ওনারা অফার করছে, তাহলে তো স্বয়ং তদন্ত কর্মকর্তা যাই দেবে দুদকরে যে আমি কর্মকাণ্ডে গেছিলাম, আমার বিপুল অঙ্কের টাকা পয়সা অফার করছে। বুঝতে পারছেন? কারণ আমি প্রথমেই বলে নিছি এই যে সরকারি কর্মকর্তা বিষয়ক যে মামলাগুলো, এগুলো করবে কে? দুদক। আশা করি বুঝতে পারছেন নাকি ভাই? আচ্ছা, এখন প্রশ্ন আপনাদের করা উচিত ছিল যে স্যার অনেক ক্ষেত্রে তো সাধারণ জনগণ জিম্মি, তাদেরকে ভয় দেখায় টাকা নাই, প্রতিশ্রুতি দিয়ে টাকা নাই, বাধ্য করে টাকা নেওয়া হয় যে এই টাকা যদি না দাও তাহলে তোমার এই কাজ এখন হবে না। তাহলে কেউ যদি দিতে বাধ্য হয় তাহলেও কি সে দায়ী হবে? না। যদি কারো কাছ থেকে জোর করে ঘুষ নেওয়া হয় তাহলে সে অব্যাহতি পাবে 165 খতে। এই যে দেখেন ধারা 165 খ, কতিপয় সহায়তাকারী অব্যাহতি। 161 বা 165 ধারায় উল্লেখিত অপরাধ সমূহ অনুষ্ঠানের জন্য কোনো ব্যক্তির নিকট হতে জোরপূর্বক বা প্রলুব্ধ বা বশ করে মূল্যবান জামানত আদায় করা হলে, এটা গোল দিবেন, জোরপূর্বক প্রলুব্ধ বা বশ করে, কি কি? জোরপূর্বক প্রলুব্ধ বা বশ করে মূল্যবান জামানত আদায় করা হলে সেই ব্যক্তি 161 বা 165 ধারার অধীনে দণ্ডনীয় কোনো অপরাধে সহায়তা করে না বলে গণ্য হবে। বিশ্বজিৎ ওঝা বলেন তো 165 ক আর 165 খ এর ভিতরে কি পার্থক্য? হুম হুম 165 খ হলো যে ক্ষেত্রে আপনি এক জায়গা ঘুষ দিতে বাধ্য হয়েছেন,
আপনি পরীক্ষা দিতে গেছেন বিআরটি তে ড্রাইভিং লাইসেন্সের বিআরটি এ। এখন ওই জায়গায় একজন বলছে যে আপনি যদি এই পরীক্ষায় পাশ করতে চান তাহলে আমার ঘুষ দিতে হবে, নাইলে এটা পাশ করতে পারবেন না। আপনার এই যে জোর করে নিছে, তাহলে এই যে আপনি দিচ্ছেন সে নিছে, সে সরকারি কর্মকর্তা, সে দণ্ডিত হবে 161-তে, কিন্তু আপনি দণ্ডিত হওয়ার কথা ছিল 165 কিন্তু এই জায়গায় আপনি অব্যাহতি পাবেন 165 কেন? কারণ আপনি তো স্বপ্রণোদিত হয়ে দেননি, এটা তো আপনারে জোর করে আপনার কাছ থেকে নিচ্ছে। মামলাটা করবে কে? তাই মামলা তো ওই দুইজনের বিরুদ্ধেই হইছে, বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে হইছে, আপনার বিরুদ্ধেও হইছে যে তুমি ঘুষ দিছো। তাহলে সেই ক্ষেত্রে আমার প্রমাণ করতে হবে যে সরকারি কর্মকর্তা আমার কাছ থেকে জোর করে নিছে, আমি স্বেচ্ছায় এটা দেইনি। এটা আপনার প্রমাণ করতে হবে আসামির, যে আমি স্বেচ্ছায় দেই নাই। তো আমি অব্যাহতি পাবো কততে? 165। আচ্ছা, চলে আসি আমরা ধারা 166। কোন ব্যক্তির গোল দিবেন ক্ষতি সাধন কল্পে সরকারি কর্মচারী কর্তৃক আইন অমান্য করুন। কি বলার দরকার ছিল বলেন? হ্যাঁ, 165 তো আপনি যে অপরাধের সহায়তা করবেন সেই শাস্তি। 161-তে সহায়তা করলে 161-তে 3 বছর, তাহলে 165 3 বছর। ওই জায়গা তো বলাই আছে, ওই যে 165 যে আপনি যে অপরাধের ঘুষ দিবেন সেই অপরাধের শাস্তি, মানে যে অপরাধের ঘুষ বলতে আপনি যারে ঘুষ দিচ্ছেন, যদি 161-তে সহায়তা করেন তাহলে আপনি 165 শাস্তি 3 বছর। যদি 165-তে সহায়তা করেন তাহলে 165 3 বছর। স্যার 165 ক এবং ক্ষয়ে স্যার সরকারি কর্মচারী তো শাস্তি পাচ্ছে না, সেখানে স্যার সাধারণ ব্যক্তি যিনি, যেমন স্যার আমি টাকা দিয়ে দিলাম আমি শাস্তি পাবো, জি জি এরকম তো? জি। জি স্যার, জি স্যার। আচ্ছা, থামছেন, বুঝছেন? কি বোঝেন নাই বলেন? হুম। এবার দেখেন 166, কোন ব্যক্তির ক্ষতি সাধন কল্পে সরকারি কর্মচারী কর্তৃক আইন অমান্য করেন। ক্ষতি সাধন, সরকারি কর্মকর্তা এতক্ষণ ধরে ঘুষ নিচ্ছে, এখন তিনি ঘুষ টুস কারো কাছ থেকে দেয় নাই, কিন্তু তিনি যে দায়িত্ব প্রাপ্ত সেই দায়িত্বটা ঠিকঠাক ভাবে পালন করে নাই, উনি একজনের ক্ষতি করছে, ইচ্ছা করে আরিফ সাহেবরে ফেল করাই দিছে। ওই যে যে কোনো একটা একজনে গ্রেফতার করার কথা ইচ্ছা করে গ্রেফতার করে নাই, বা গ্রেফতার করার কথা না ইচ্ছা করে গ্রেফতার করছে, ক্রোক করার কথা ক্রোক করে নাই, তাহলে সরকারি কর্মকর্তা ইচ্ছাকৃত ভাবে যদি কাউরে ক্ষতি করে তাহলে সেই সরকারি কর্মকর্তা দণ্ডিত হবে 166-তে। দেখেন, যদি কোনো সরকারি কর্মচারী অপর কোনো ব্যক্তির, আন্ডারলাইন করবেন, ক্ষতি সাধনের উদ্দেশ্যে কোনো আইন অমান্য করে তার দায়িত্ব পালন না করে, তবে উক্ত সরকারি কর্মচারী, আন্ডারলাইন করেন, বিনাশ্রম কারাদণ্ড, যার মেয়াদ কত 1 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। তাহলে সরকারি কর্মকর্তা যদি কারো ক্ষতি করে সে দণ্ডিত হবে কত ধারায়? 166 ধারায়। উদাহরণ দেখেন, আদালতের কোন কর্মকর্তা ডিক্রিজারি কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত হয়ে ডিক্রিদারকে ক্ষতি করার জন্য স্বেচ্ছায় কোনো কাজ করলে বা করা হতে বিরত থাকলে উক্ত কর্মকর্তা এই ধারায় দণ্ডিত হবে। আচ্ছা, একটু বিরতি। 168 ধারা যদি আমরা দেখি,
এখানে সরকারি কর্মচারী হয়ে দেখেন, সরকারি কর্মচারী হয়ে গোল দিবেন বেআইনি ভাবে ব্যবসায় নিয়োজিত হওয়া। এই বেআইনি শব্দটা গোল দেন, বেআইনি ভাবে, বেআইনি ভাবে, পাইছেন? এখন এই টাইটেল দেখে আপনার মনে হতে পারে যে সরকারি কর্মচারী বোধহয় বেআইনি ব্যবসা ছাড়া অন্য কোনো ব্যবসা যদি করে তাইলে মনে হয় সেই ব্যবসা হালাল, কোনো সমস্যা নাই। ভাই, এই জায়গায় সরকারি কর্মচারী হয়ে বেআইনি ভাবে ব্যবসায় নিয়োজিত হওয়া অর্থ এটা বোঝানো হয়েছে যে সরকারি কর্মচারী হয়ে আপনি কোনো ব্যবসায়ী করতে পারবেন না, সেটা বৈধ ব্যবসা হোক আর অবৈধ ব্যবসা হোক। ওই যে কোনো ব্যবসারাই বলতেছে যে বেআইনি। যে ব্যক্তি সরকারি কর্মচারী হয়ে ব্যবসায় নিয়োজিত না হওয়ার জন্য বাধ্য হয়ে ব্যবসায় নিয়োজিত হয় সেই ব্যক্তি বিনাশ্রম কারাদণ্ড যার মেয়াদ, আন্ডারলাইন করেন, বিনাশ্রম কারাদণ্ড যার মেয়াদ 1 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয়। তাহলে বিনাশ্রম এখন পর্যন্ত 1 বছর 3 জায়গা পাইছি, 63, 66, 68, 3, 6, 8, 63, 66, 68, এই 3 জায়গা আছে 1 বছর বিনাশ্রম। ওই যে ব্যক্তিগত প্রভাব খাটাই নিলে 163, সরকারি কর্মকর্তা কারো ক্ষতি করলে 166, আর সরকারি কর্মকর্তা বেআইনি ভাবে ব্যবসায় নিয়োজিত হলে এটা কত, 168। এই 3টা ক্ষেত্রেই পাইছি আমরা 1 বছর বিনাশ্রম। আর বাদ বাকি যত যারা এই পর্যন্ত পড়ছি এখন পর্যন্ত সব জায়গায় হচ্ছে 3 বছর। আমরা চলে আসি 169 দ্বারা। হ্যাঁ, আমি ভারতী বলছি। হ্যাঁ, ভারতী বলেন। স্যার আমার একটু ওই যে 165 ধারাটা, হ্যাঁ, যেমন স্যার 161 ধারাটা, এটা হচ্ছে সরকারি কর্মচারী কর্তৃক যেগুলো অপরাধ হতে পারে, ঘুষ গ্রহণ হতে পারে, পারিতোষিক গ্রহণ বা বকশিস গ্রহণ, ওইটাতে মানে বৈধ পারিতোষিক ব্যতীত যেটা, ওটা 161। হুম, ঠিক। ওটা নিজেই হতে পারে, নিজেও হতে পারে বা অন্যজনের মাধ্যমেও হতে পারে স্যার, ঘুষ গ্রহণটা। না না, 161 অবশ্যই 161 মানে নিজে, অন্য কোনো মাধ্যম নাই। ওটা নিজেই। হ্যাঁ, সরকারি কর্মকর্তা নিজে স্বয়ং আরেকজনের কাছ থেকে নিছে, এই দুইজনের মধ্যে কোনো মাধ্যম নাই। আর 162টা বলছে যে সরকারি কর্মচারী প্রভাবিত করার জন্য ঘুষ গ্রহণ আপনি কি বোঝেন বা নাই কাজ। কোনটা, সবই বোঝেন নাই নাকি কোনটা কি প্রশ্ন? স্যার আমি আমি আমার একটু এলোমেলো হয়ে গেছে স্যার, আমি এলোমেলো হইলে আমি আবার বলবো, আগে আমরা পড়াটা শেষ করি। দেখেন যে জায়গা পড়াচ্ছি এই সেকশনে ফোকাস দেন। ঠিক আছে। আমি আবার বলবো, সমস্যা নাই, বেশ কয়েকবার বলছি হয়তোবা, আবার সমস্যা নাই, আবারও বলবো। আমরা আগে 168 যেটা পেলাম, যে সরকারি কর্মচারী হয়ে যদি বেআইনি ভাবে ব্যবসা করে শাস্তি 1 বছর বিনাশ্রম, শেষ। 169 দ্বারা দেখেন, সরকারি কর্মচারী বেআইনি ভাবে সম্পত্তি ক্রয় করা বা নিলামে দর রাখা, আন্ডারলাইন করবেন, বেআইনি ভাবে সম্পত্তি ক্রয় করা বা নিলামে দর রাখা। ভাই, কিছু কিছু ক্ষেত্রে ওই আমরা ফৌজদারি কার্যবিধি পড়ছি, আপনার মনে থাকার কথা। ধরেন ফৌজদারি কার্যবিধিতে অপরাধ সংগঠনে যে জিনিসগুলো ব্যবহৃত হয়, ধরেন একদল ডাকাত একটা মাইক্রোফোন নিয়ে, একটা মাইক্রোবাস নিয়ে গিয়ে ডাকাতি করছে। তো ডাকাত দলের কাছ থেকে মাইক্রোবাসটা উদ্ধার করতে, করার পরে ডাকাতদের সাজা দিছে, আর মাইক্রোবাসটার মালিক বৈধ কাগজপত্র দেখাইতে পারে নাই, তাহলে ওই মাইক্রোবাস তো কোর্টের হেফাজতেই থেকে গেছে। এখন আমরা পড়ছিলাম 516 ক বা 517 ফৌজদারি কার্যবিধিতে, মনে আছে কিনা, যে এটা সে নিজে, শেষ করতে দেন আমার, লেট মি ফিনিশ, সে নিজে এটা অন্য কারো কাছে অর্পণ করতে পারে, অথবা আপনার ধ্বংস করতে পারে, অথবা এটা নিলামের আয়োজন করে বিক্রিও করে দিতে পারে। ধরেন যার মাইক্রোবাস, সে যদি কাগজপত্র দেখায় তাহলে আদালত সন্তুষ্ট হলে তার মাইক্রোবাস তারা ফেরত দিতে পারে। যদি এটা অবৈধ জিনিস হয়, ধরেন গাঁজা, ফেন্সিডিল, অনেক গাঁজা ফেন্সিডিল উদ্ধার করতে, তাইলে ওইগুলো ধ্বংস করে দিবে। আর মাইক্রোবাস তো অবৈধ জিনিস না, কিন্তু মাইক্রোবাসের মালিক কখনোই আসে নাই, তাহলে ওই মাইক্রোবাস এখন চলে যাবে সরকারের হেফাজতে, ওই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন থেকে নিলামে তুলে, গাড়ি ঘোড়া, গাড়ি টাড়ি যা আছে এগুলো নিলামে তোলে। এখন নিলামের নিয়ম হচ্ছে যে যারা নিলাম ডাকতেছে তারা এই জিনিস ক্রয় করতে পারবে না। এখন দেখা গেল যারা নিলামের আয়োজন করছে তারা সিস্টেম করে নিজেরাই নিলামে ওই জিনিস কিনছে। তারা নিজেরাই যদি ওই জিনিস কিনে তার নামে কিনুক বা অন্য কারো নামে বেনামে ক্রয় করুক, সিস্টেমে সে যদি করে, তাহলে সে অপরাধ করছে 169 দ্বারাই। এই যে দেখেন, যে ব্যক্তি সরকারি কর্মচারী হয়ে বিশেষ সম্পত্তি, আন্ডারলাইন করবেন, ক্রয় না করা,
বা উহার জন্য নিলামে দর না হাঁকার জন্য আইনত বাধ্য হয়ে, মানে আইনে যদি বলা থাকে যে তুমি এই সম্পত্তি ক্রয় করতে পারবে না, বাট তারপরেও সেই সরকারি কর্মকর্তা ওটা ক্রয় করেছে, তার নিজের নামে বা আন্ডারলাইন করবেন অন্য কারো নামে যৌথভাবে উক্ত সম্পত্তি ক্রয় করে বা উহার জন্য নিলামে দর হাঁকে, তবে উক্ত সরকারি কর্মকর্তা বিনাশ্রম কারাদণ্ড, যার মেয়াদ কত 2 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এবং সম্পত্তি ক্রয় হয়ে থাকলে উহা কি হবে, গোল দিবেন, বাজেয়াপ্ত হবে। আমরা দণ্ডবিধি 53 ধারায় করছিলাম শাস্তি 3 প্রকার: মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত, আর হলো অর্থদণ্ড। মনে আছে কিনা? তো এই 4টা বাজেয়াপ্ত ছাড়া বাকি 4টে আমরা সব জায়গায় পাই। মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড, জরিমানা তো সব জায়গায় আছে, কিন্তু বাজেয়াপ্ত খুব সামান্য কয় জায়গায় আছে। তার ভিতরে এই যে 169 ধারা একটা, যে নিলামে ধরেন নিলামে একজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের একজন জজ দায়িত্বপ্রাপ্ত আছে, নিলাম পরিচালনা করতেছে। আর উনি যদি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ম্যাজিস্ট্রেট, উনি নিলামে দায়িত্ব থাকা অবস্থায় উনি যদি ওই জিনিস ক্রয় করে, তাহলে উনি দণ্ডিত হবে কত ধারায়? 169 ধারায়। ওনার সাজা হতে পারে কত? 2 বছর বিনাশ্রম। আর যদি ওই জিনিসটা কিনে থাকে, ওইটা কি হবে? বাধা। কত? 169। হ্যাঁ বলেন। যদি ওই নিলামের দায়িত্বে না থাকে তাহলে হ্যাঁ, যদি আইনে ওই যদি তাদের ওখানে নিলামের আগে বলা থাকে, নিলামের একটা টার্মস এন্ড কন্ডিশন থাকে যে এই নিলামে অমুক 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 অংশগ্রহণ করতে পারবে না, তাহলে তারা পারবে না। তারা ছাড়া যদি আপনার আইনে যদি আপনারা মানে যে আপনি পারবেন, তাহলে পারবেন, কিন্তু আইনে যদি নিষেধ করা থাকে তাহলে আপনি পারবেন। আচ্ছা, তো তাহলে আমরা 169 পর্যন্ত পড়ে ফেলছি, একটা ধারা বাকি আছে, ওই ধারাটা পড়বো। তার আগে আমি আপনাদের কনফিউশন দূর করে দিই। জিনিস কিন্তু খুব সহজ, আমি বারবার বলছি। কোন সরকারি কর্মকর্তা স্বয়ং ঘুষ নিছে কোন মাধ্যম ছাড়া, মানে যার কাছ থেকে নিছে সে এবং সরকারি কর্মকর্তার মধ্যে অন্য কোনো মাধ্যম ছিল না, তাহলে ওই সরকারি কর্মকর্তা দণ্ডিত হবে 161 ধারায় 3 বছর সাজা। 162 ধারা হলো দালালের জন্য। দালাল ঘুষ নিছে, সরকারি কর্মকর্তারে দিয়ে কাজ করাবে। এখন দালালের কথা সরকারি কর্মকর্তা শুনছে কি শুনে নাই সেটা হলো পরের বিষয়। দালাল যে ঘুষ নিছে, দালাল দণ্ডিত হবে 162-তে। শাস্তি কত? 3 বছর। 163-তে হলো ব্যক্তিগত প্রভাব খাটানোর কথা বলে নিছে। সরকারি কর্মকর্তার মামা, চাচা, হাজবেন্ড, ওয়াইফ যে কেউ নিছে যে আমার অমুক দিয়ে কাজ করাই দিব, সে আমার অমুক হয়, এই কথা বলে যে নিছে, সে দণ্ডিত হবে 163 ধারায় 1 বছর বিনাশ্রম। 164 ধারায় বলছে যে ওই সরকারি কর্মকর্তা দালাল রে বা ওই স্ত্রীরে যদি সহায়তা করে, তাহলে সরকারি কর্মকর্তা দণ্ডিত হবে কততে? 164-তে 3 বছর। এখন 165 আপনারা অনেকে বুঝতেছেন না। 165 শুধু এইভাবে মাথার মধ্যে সেট করে দেন। 165 ধরেন বিচারকের ক্ষেত্রে, কোর্টে যে বিচার কার্য পরিচালনা করে তার ক্ষেত্রে। তাহলে বিচারক যদি কোনো মূল্যবান সামগ্রী বস্তু নেয়, তাহলে সে দণ্ডিত হবে 165। এই ক্ষেত্রে ওই যে বিচারক একজনের কাছে ভাড়া আছে, ভাড়া 50,000, কিন্তু দিচ্ছে 10,000, তো ওই বাড়ির মালিককে বিশেষ সুবিধা দেওয়ার জন্য বিচারক এই জায়গায় তারে কম ভাড়া দিচ্ছে, তো বিচারক দণ্ডিত হবে 165। এখন যদি বলেন স্যার 161 আর 65 কি এক? 161 আর 65 এক সেন্সে এক, বাট 161 ধারার ব্যাপকতা বেশি, ব্যাপ্তি বেশি। 161 ধারা হলো সকল সরকারি কর্মকর্তা, আর 165 ধারা শুধু কার ক্ষেত্রে? বিচারকের ক্ষেত্রে। এরপরে আমরা পড়ছি যে ঘুষ যে দিল সাধারণ ব্যক্তি, সে দণ্ডিত হবে 165 ক। ওই যারা সহায়তা করলো সেই কাজটা ঘটুক বা না ঘটুক, 165 কতে শাস্তি ওই ধারার মতো। আর যদি তার কাছ থেকে জোরপূর্বক নেয়, ভয় দেখায় দেয়, প্রলুব্ধ করে নেয়, তাহলে সে অব্যাহতি পাবে 165 ক। কোন সরকারি কর্মকর্তা কারো ক্ষতি করার উদ্দেশ্যে, কারো কি ক্ষতি করার উদ্দেশ্যে কোনো কাজ করলে সে দণ্ডিত হবে 166। ওই যে আপনি ক্রোক করার ক্রোক করতে বলছে, আপনি যে ক্রোক করেন নাই, বা ক্রোক করতে বলছিল এত টাকার অস্থাবর সম্পত্তি, আপনি স্থাবর সম্পত্তি ইচ্ছা করে ক্রোক করছেন, মানে কারো ক্ষতি করার উদ্দেশ্যে কাজ করছেন, তাহলে আপনি দণ্ডিত হবেন 166-তে 1 বছর বিনাশ্রম। মাঝে 167 আমরা পড়ি নাই, 168-তে আছে সরকারি কর্মকর্তা বেআইনি ভাবে ব্যবসা করলে, বেআইনি ভাবে ব্যবসা করলে শাস্তি 1 বছর বিনাশ্রম। 169 ধারা যেটা, সেটা মাত্র করলাম যে সরকারি কর্মকর্তা যেখানে তিনি নিলামে দর হাঁকতে পারবেন না, নিলামে কিছু কিনতে পারবেন না, তারপরেও তিনি নিলামে দর হেঁকেছেন,
তারপরেও তিনি কিছু কিনেছেন, তাহলে তিনি দণ্ডিত হবেন 2 বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড, এবং ওই জিনিস যদি উনি কিনে থাকেন ওই জিনিসটা কি হবে, বাজেয়াপ্ত হবে। এই হলো 169। আমরা 170 পড়বো। হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন বলেন। আচ্ছা, স্কুল 168-তে আছে বেআইনি ব্যবসা করা, তাই তো? এখন আইনজীবী কি সরকারি? হ্যাঁ, স্কুল শিক্ষক যদি সে ওই সরকারি শিক্ষক থাকা অবস্থায় সে যদি আইন ব্যবসা পরিচালনা করে, তাই হ্যাঁ অবশ্যই এরকম যদি কেউ থেকে থাকে যে সে সরকারি চাকরি করে আবার আইন ব্যবসাও পরিচালনা করতেছে, তখন তার বিরুদ্ধে যায় দুদকে দরখাস্ত দিয়ে আসতে হবে, এবং দুদক তার বিরুদ্ধে 168 ধারায় মামলা করবে। হ্যাঁ, সেটা সেই ক্ষেত্রে তিনি তো পুরোপুরি সরকারি না, সেই ক্ষেত্রে উনি এখন ওই ক্ষেত্রে উনি যদি উকালতি করে, অ্যাডভোকেসি করে, তাহলে এই দণ্ডবিধির 168 ধারা তার ক্ষেত্রে প্রযোজ্য না। কিন্তু ওই উকিলের বিরুদ্ধে আবার ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেটের জন্য বার কাউন্সিল ট্রাইব্যুনালে নালিশ করা যাবে। ভাই আমি একটা কথা বলি, সাধারণত নিয়ম হচ্ছে যে আমরা তো সরকারি কর্মকর্তা পড়তেছি, যদি অ্যাডভোকেটদের কথা বলেন, অ্যাডভোকেট শুধু অ্যাডভোকেসি করবে, তিনি দুনিয়ার আর কিছু করতে পারবেন না। কোনো কিছু করলে সেটা তার পেশাগত অসদাচরণ হিসেবে বিবেচিত হবে এবং তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে নালিশ করা যাবে। জি হ্যাঁ, বার কাউন্সিলে তার বিরুদ্ধে মামলা করতে হবে। সদস্য তো আপনি ওই যে হইছেন, হওয়ার পরে আপনার যতদিন সরকারি চাকরি করবেন ততদিন আপনার ওই লাইসেন্স স্থগিত থাকবে। যখন সরকারি চাকরি থেকে আপনি অবসরে যাবেন তখন আবার ওই লাইসেন্স কি হবে, সচল হবে। এখন আমাদের দেশে যে যে বিষয়টা সেটা হলো যে একজন ধরেন একজন এসআই, সে উকিল হইছে, আবার পরে যে এসআই হইছে, এখন উনি করে কি, অধিকাংশই উনি ওই বাংলাদেশ বার কাউন্সিলেও লাইসেন্স সে প্র্যাকটিস করতেছে না, বাট লাইসেন্সটা সচল আছে, প্রতি বছরের জায়গায় নবায়ন ফি দিয়ে যায়, যাতে সে যখন এসআই থেকে অবসরে যাবে এই আইনজীবীর টাকাটাও পায়, ওই টাকাটাও পায়। বাট ওই সময় যদি ওনার বিরুদ্ধে কেউ দরখাস্ত দেয়, যদি সরকারি চাকরি হিসেবে অন্য ব্যবসা করতেছে, এই দরখাস্ত দুদকের কাছে দেওয়া যাবে 168। আর আইনজীবী হইয়া অন্য কাজ করতেছে, এখনো লাইসেন্স স্থগিত করে নাই, এটার জন্য নালিশ করা যাবে বাংলাদেশ বার কাউন্সিল। হ্যাঁ স্যার, আমি একটু আমার জানার জন্য স্যার, 161টা আর 163টা। হ্যাঁ বলেন ভারতী, বলেন। স্যার আমার এই 161টা ওইখানে যে ওই বোর্ড বইগুলোতে আছে যে নিজে বা হচ্ছে অন্য অন্য কারোর জন্য, অন্য কোনো ব্যক্তির জন্য, এটা একটা। আর একটা হচ্ছে 163টা যে হচ্ছে ব্যক্তিগত প্রভাব বিস্তার, যে ব্যক্তিগত প্রভাব বিস্তার করবে তার শাস্তি 1 বছর, আর যে ব্যক্তিগত প্রভাব বিস্তারের লোভে পড়িয়া যে কাজটা করবে ওর শাস্তি হচ্ছে 3 বছর, 164 ধারা অনুযায়ী। জি, প্রশ্ন কি? আর ওই যে 163 ধারাটা শাস্তি 3 বছর, এই 3 বছর শাস্তিটা যে লোভে পড়ে করছে তার জন্য মনে 163 হয় শাস্তি 3 বছর না, 163 শাস্তি 1 বছর। 1 বছর। ভারতী, জি স্যার। আপনি কি এই শীটের সাথে বিআর অ্যাক্টের বই মিলাচ্ছেন? না 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 স্যার, ওই যে শীটের সাথে সাথে যদি বিআর অ্যাক্টের বই মিলান, আমও যাবে ছালাও যাবে, কিছুই বুঝবেন না। তাহলে ঠিক আছে স্যার, বুঝতেন? আমি যেভাবে বুঝাচ্ছি আগে সেইভাবে বোঝেন, তারপরে বই। আমি তো এই জিনিসটা, আমি সনি খান নিজে রচয়িতা না, ওই বিআর অ্যাক্টের ওই বইটা সংক্ষিপ্ত করে এই জায়গায় দেওয়া। নাইলে আমি যদি বাস্তবে আপনাদের 161 থেকে 170 ওই বিস্তারিত পড়াইতে গেলে এক একটা ধারা
এক এক পেজের সমান, অনেক কথার ভিতরে পড়া লাগে। আমি তো আপনাদের নির্যাসটা বের করে এই জায়গা আনছি, আর আপনি যদি ওখানে পড়তে যান তাহলে কিন্তু আপনার মাথায় কিছু ঢুকবে না, আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার এই বুঝলেন? ভিডিও ক্লাসটা স্যার একবার দেখলে স্যার মনে হয় সবাই ক্লিয়ার হয়ে যাবে যার যে প্রবলেমটুকু আছে। হ্যাঁ হ্যাঁ, না ক্লিয়ার যে কিছু 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 আপনার ওই নীতিগত যে কৌশল এটা পরিবর্তন করতে হবে। প্রথমত আপনি বিআর এক দেখতে আমি কাউকে নিষেধ করি না, বাট আমি আগে যেটা পড়াচ্ছি আগে এটাই আপনি বুঝেন, তারপরে আপনি বিআর একটে যান। কিন্তু আমি পড়াচ্ছি আবার ওই দিক দিয়ে আপনি বিআর এক দেখতেছেন, তাহলে আমারটাও বুঝেন নাই, বিআর একটাও বুঝেন নাই, বুঝেন কিনা? ঠিক আছে সো ঠিক আছে এই যে এটা এটা বুঝতে হবে, আশ্বাস আচ্ছা ঠিক করতে আছে। হবে। আমি আপনাদের এক জায়গায় নিয়ে যাচ্ছি, আমার উপর ভরসা রাখতে হবে। এখন যদি আপনি ঠিক আছে ওই ড্রাইভারে যায় বলেন এই জোরে চালাও না কেন, ডাক্তারে যায় বলেন যে এই জায়গায় ওষুধ তুমি এই দুইটা দিলা, কারো ওষুধ দাও, তখন কিন্তু ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, ওই রোগী মারা যাবে। প্রথমত আপনার যে গুরু তার উপর বিশ্বাস রাখতে হবে, সে যেটা বলতেছে এটা 100% ফলো করেন। আচ্ছা আচ্ছা চলো, ঠিক আছে স্যার। সমস্যা বিথিকা বললো 165 ক বোঝেন নাই, 165 আর কথা বলেন না, কোনটা বোঝেন নাই ধারাটা বলেন। উদাহরণটা বলবো, ধরেন আপনি যাইয়া, আপনি যেভাবে বলেন হাসিতে হাসিতে যাইয়া ওই কোর্টে যাইয়া একজন পিসকার সাহেবরে বলছেন, ও দাদা এই যে আপনার জন্য 500 টাকা আনছি, আমার এই কাজটা তাড়াতাড়ি, আমার পুট আপের ডেটটা অমুক তারিখে আছে, এই ডেটটা আপনি একটু চেঞ্জ করে দেন। সে আপনার দ্বারে চাই নাই, আপনি যাইয়াই হাসিতে হাসিতে যাইয়া দিছে। এখন ধরেন পেশকার সাহেব টাকা নিছে, আপনিও দিচ্ছেন, এইটা আবার আরিফ সাহেব আইনজীবী হিসেবে দেখছে এবং ভিডিও করছে। তাহলে আরিফ সাহেব যায় দুদকে অভিযোগ দিছে যে এই যে দেখেন কি ঘটনা কোর্টে ঘটতেছে। তাহলে এই জায়গা পেশকার সাহেব যে টাকা নিছে, তিনি সরাসরি নিছে, তিনি দণ্ডিত হবে 161। আর আপনি যে তারা সাইডিয়ে যায় দিচ্ছেন নিজের ইচ্ছায়, আপনি 161-তে সহায়তা করছেন 161-তে, তাহলে আপনি দণ্ডিত হবেন 165 কতে। ওনার যে সাজা আপনারও 165 কতে কি সেই সাজা। আচ্ছা, এখন যদি এরকম হতো যে পিসকার সাহেব ভালো লোক, তিনি এই পারিতোষিক নেন না, তিনি বললেন যে না দিদি এরকম আমি তো নিব না, পিসকার সাহেবের কোনো দোষ হয় নাই, কিন্তু আপনি যে অফার করলেন আপনি দণ্ডিত হবেন 165 কতে। আবার যদি এরকম হয় যে আপনি টাকা দিতে চাচ্ছেন না, পেশকার সাহেব নিজেরটা বলছেন এ দিদি 500 টাকা দেন নাহলে কিন্তু কাজ হবে না, আপনি দায়ে পড়ে টাকা দিছেন, তাহলে এই ক্ষেত্রে পেশকার দায়ী হয়েছে, আপনি যে টাকা দিছেন আপনি অব্যাহতি পাবেন 165 হতে, কারণ এই টাকাটা আপনার কাছ থেকে জোর করে নিছে। বুঝছেন আপনাদের সমস্যা কি? আমি তো ওই ধারায় এখন আসি, পড়াচ্ছি 170, আপনি প্রশ্ন করেন 165 কতে, তাহলে এই সময় বোঝেন নাই কেন? আচ্ছা দেখেন 170-170-এ আসি। এই উকিল হইতে বেশি কিছু পড়া লাগে না, খালি যা বলবো তাই শুনবেন, আর যখন আপনি বেশি বলবেন তখন কিন্তু ওই জিনিস পাইতে হলে আপনার অনেক কিছু ঘোরা লাগবে। দেখেন সমস্যা এক, সমস্যা এক দিয়ে পড়ি। সমস্যা একে বলতেছে যে ক নিজেকে নিকেজ হয়ে গেছে, কি হবে? নিজেকে সচিব পরিচয় দিয়ে খকে সচিবালয় চাকরি পাওয়া দেওয়ার জন্য 1 লক্ষ টাকা গ্রহণ করে, উক্ত ঘটনায় ক কোনো অপরাধ করেছে কিনা। এখানে একটা কথা শুনেন, এই জায়গায় বলছে যে 170 ধারায় যেটা বলছে যে সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ করে কোনো কাজ করা বা করা হতে কাউকে বিরত রাখা। আপনি কোনো সরকারি কর্মকর্তা না, আপনি যাই পরিচয় দিচ্ছেন আমি হলাম সচিব, তোমার সচিবালয়ে চাকরি করে পাইয়ে দেবো, তুমি আমার 1 লক্ষ টাকা দাও। তাহলে এই জায়গা আপনি সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ করছেন এবং একটা সুবিধাও গ্রহণ করছেন, আপনি দণ্ডিত হবেন 170 ধারায়, শাস্তি 2 বছর। বুঝছেন? তাহলে সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ কত ধারায় অপরাধ? 170 ধারায় অপরাধ। এখন এই যে সমস্যাটা, এটার ঘটনার বর্ণনা হবে কোন পর্যন্ত? টাকা গ্রহণ করে নাকি, আর বিচার্য বিষয় হলো উক্ত ঘটনায় ক কোনো অপরাধ করেছে কিনা তা আলোচনা করতে হবে। চলে আসেন আইনানুগ পর্যালোচনা। যে কথা বললাম ওটাই, যে দণ্ডবিধির
ক দণ্ডবিধির 170 ধারায় অপরাধ করেছে। 170 ধারায় সরকারি কর্মচারী ছদ্মবেশ ধারণ করে মিথ্যা পরিচয় দেওয়া অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। 170 ধারার অধীন কোনো ব্যক্তি দণ্ডিত হতে পারে যদি কোনো ব্যক্তি সরকারি কর্মচারী নয় জেনেও সে নিজেকে সরকারি কর্মচারী হিসেবে কি করে, দাবি করে। মিথ্যাভাবে অনুরূপ সরকারি কর্মচারীর আন্ডারলাইন করবেন ছদ্মবেশ ধারণ করে কোনো কাজ করে বা করার চেষ্টা করে। শুধু সরকারি কর্মচারী হিসেবে দাবিই করে নাই, বরং ওই সরকারি কর্মচারী হিসেবে দাবি করে কোনো কাজ করে বা করার কি চেষ্টা করে, তবে উক্ত সরকারি কর্মচারী যে কোনো বর্ণনা কারাদণ্ডে যার মেয়াদ 2 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ডে বা উভয়দণ্ডে দণ্ডিত হতে পারে। বুঝছেন? এখানে ক নিজে সচিব নয় এটা জেনে নিজেকে সচিব পরিচয় দিয়েছে এবং সে চাকরি দেওয়ার জন্য 1 লক্ষ টাকা গ্রহণ করেছে। সরকারি কর্মচারী না হওয়ার পরেও নিজেকে সরকারি কর্মচারী হিসেবে পরিচয় দেওয়া 170 ধারায় অপরাধ না। মানে শুধু সরকারি কর্মচারীর পরিচয় দেওয়া অপরাধ না, তবে বরং 170 ধারা তখনই প্রযোজ্য হবে যখন উক্ত পদ ব্যবহার করে বেআইনি ভাবে কোনো কিছু করার চেষ্টা করা হয়। এখন আপনি তো বলতে পারেন তাহলে তো ভারী মজা, আমি তো সরকারি কর্মচারী না হইয়া যদি সরকারি কর্মচারী পরিচয় দিই তাহলে তো অপরাধ হচ্ছে না। এখন ভাই, আপনি সরকারি কর্মচারীর পরিচয় তখন দিচ্ছেন, তার মানে যখনই আপনি দিচ্ছেন ওই জায়গায় তো আপনার একটা ইন্টেনশন আছে যে আপনি যে কোনো একটা সুবিধা নিতে চাচ্ছেন। সরকারি পরিচয় দিয়ে যে আমি অমুক কর্মকর্তা আইছি, শেখ সেলিমের বাসায় যাইয়া লাঞ্চ করে আসলেন ছদ্মবেশে, তো এটাও এক ধরনের কি পরিচয় দিয়ে তো একটা বিশেষ সুবিধা আপনি নিচ্ছেন। যেহেতু ক শুধুমাত্র নিজেকে সচিব মর্মে পরিচয় দিয়েছে এমন না, বরং উক্ত পরিচয় ব্যবহার করে 1 লক্ষ টাকাও নিয়েছে, তাই ক 170 ধারায় দণ্ডিত হবে। সুতরাং উক্ত ঘটনায় ক দণ্ডবিধির 170 ধারায় দণ্ডিত হবে। এরকম ছদ্মবেশে প্রতারণা আমরা সামনে গিয়ে পড়বো। সংজ্ঞা দিচ্ছে 416 ধারায়, শাস্তি বলছে 419 ধারায়। ওই জায়গায় ছদ্মবেশে প্রতারণা যে কোনো ব্যক্তি ছদ্মবেশ আপনি ধারণ করতে পারেন, সরকারি কর্মকর্তা শুধু না। আরিফ সাহেবের ছদ্মবেশ ধারণ করতে পারেন, ইভেন বলতে পারেন যে আমি মঙ্গল গ্রহ থেকে মঙ্গল মেয়ে আসছি, যদিও মঙ্গল মেয়ের কোনো অস্তিত্ব নাই, সেক্ষেত্রেও আপনি ছদ্মবেশে প্রতারণার দায় 419 ধারায় দণ্ডিত হবেন। তাহলে 419 আর 170 এর মধ্যে যদি আমরা তুলনা করি, ওটাও ছদ্মবেশে প্রতারণা, এই জায়গাও ছদ্মবেশে প্রতারণা, বাট এই দুইটার ভিতরে ব্যাপ্তি বেশি, পরিধি বেশি 419 এর। আর শুধু সরকারি কর্মকর্তা ছদ্মবেশ ধারণ করলে এটা অপরাধ কত, 170। এবার বলেন কার কত প্রশ্ন আছে বলেন, না বুঝলেই জায়গা লজ্জার কিছু নাই, আমি আপনাদের বুঝাইতে আসছি। বলেন 161 থেকে 170 পর্যন্ত কি বুঝেন নাই বলেন। অনলাইনে যারা আছেন বলেন, অফলাইনে যারা আছেন বলেন। আমি আপনাদের পরীক্ষার অ্যানাউন্সমেন্ট দেই। পরীক্ষা দিবেন আগামী বৃহস্পতিবার, মানে আজকে তো শুক্রবার, যে বৃহস্পতিবার আসতেছে। আর আপনাদের কিন্তু বর্তমানে ওই কোন বারের ক্লাসটা নিলাম, মঙ্গলবারের ক্লাসটা নিয়েছিল রোববারে। এখন আর মঙ্গলবারে ক্লাস হবে না, রমজান মাসের জন্য জাস্ট শিডিউল চেঞ্জ করা হয়েছে। তো ওই যে পরীক্ষা তো আপনি 3টে থেকে 1.5 ঘন্টা দেবেন, 4:30, 1.5 ঘন্টা স্যার জি। তাহলে স্যার মঙ্গলবারের ক্লাসটা কিবার হবে স্যার? রোববার রোববার না? রোববার 3টায় স্যার 3টা না? আচ্ছা ঠিক আছে স্যার। স্যার ক্লাস রেকর্ডিংটা একটু দিয়ে দিন স্যার। ক্লাস রেকর্ড তো দিয়ে দিছি, আজকেরটা তো ক্লাস এখনো শেষ হয় নাই। না স্যার আজকে এটা একটু দিয়ে দিন, পরে দেখবো স্যার। হ্যাঁ অবশ্যই। তাহলে আপনাদের তাহলে পরীক্ষা আগামী শুক্রবার দেন সকালে, যদি তো বলতেছেন আগামী শুক্রবার সকালে। পরীক্ষার টপিক হচ্ছে 9 থেকে 12, ফৌজদারি কার্যবিধি যে আমাদের যে সাজেশন আছে সেই সাজেশনের 9 থেকে 12। স্যার ফৌজদারি কার্যবিধি আমাদের যে সাজেশন আছে সেই সাজেশনের কত, 9 থেকে 12 শুক্রবার। জি। আর আগামীকাল সকালে পড়া আছে, রোববারও পড়া আছে। আজকে আমরা যতটুকু পড়ছি, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। অনলাইন অফলাইনে যারা আছেন, যারা যদি কোনো বকেয়া থাকে, যারা এখনো ভর্তি হন নাই, এ বিষয়ে খেয়াল রাখবেন। যদি সমস্যা না থাকে
ভর্তি হবেন বা পরিশোধ করবেন। নাম মেনশন করলাম না কারো, এটা মনে রাখবেন। তো এই আর কি, ভালো থাকেন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। কি ভাই?